সুপ্রিয় দর্শক, তবে কি বেনজির আহমেদের স্ত্রী এবং 2 সন্তানকে দুবাইতে ফাঁসির দড়িতে ঝুলতে হবে? দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক দুর্নীতির মেগা সিরিয়ালে এবার যে চরম ও ভয়ঙ্কর মোড় চলে এলো তা দেখার জন্য অপেক্ষা করছে বিশ্ববাসী। দুবাইয়ে 700 কোটি টাকার বিপুল পরিমাণ অবৈধ অর্থসহ ইন্টারপোল ও দুবাই পুলিশের হাতে বেনজির আহমেদের স্ত্রী ও 2 কন্যার নাটকীয় গ্রেপ্তারের পর এবার সামনে এসেছে আন্তর্জাতিক ভূ রাজনীতির সবচেয়ে বড় এবং রুদ্ধশ্বাস খবর। চারদিকে এখন একটাই প্রশ্ন, বেনজির আহমেদ এবং তার পরিবারকে কি বাংলাদেশে ফেরত পাঠানো হবে, নাকি বাংলাদেশের মাটিতে পা রাখার আগেই দুবাইয়ের কঠোর ও অনমনীয় আইনের প্যাচে পড়ে সব পরিবারই ফাঁসির দড়িতে ঝুলতে যাচ্ছেন সাবেক এই দুর্দান্ত প্রতাপশালী আইজিপি? সংযুক্ত আরব আমিরাতের মানি লন্ডারিং এবং আন্তর্জাতিক নিরাপত্তা আইনের যে ভয়ঙ্কর ধারাগুলো রয়েছে তার মুখোমুখি দাঁড়িয়ে বেনজির আহমেদ এখন আক্ষরিক অর্থেই মৃত্যুর প্রহর গুনছেন। একসময় যিনি পুরো রাষ্ট্রযন্ত্রকে নিজের হাতের পুতুল বানিয়ে আইনের দম্ভ দেখাতেন, আজ বিদেশের মাটিতে নিজের স্ত্রী সন্তান সহ তার করুণ পরিণতি দেখার জন্য স্তব্ধ হয়ে গেছে পুরো বিশ্ব। আজকের এই বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে আমরা উন্মোচন করতে যাচ্ছি যা জানলে আপনিও শিউরে উঠবেন। এখন দেখা যাক বেনজিরকে বাংলাদেশে ফেরত না পাঠিয়ে দুবাইতেই কেন সর্বোচ্চ শাস্তি দেওয়ার জোর প্রস্তুতি চলছে। বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি একটিও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুরো ঘটনাটির তীব্রতা বুঝতে হলে আমাদের দুবাইয়ের বর্তমান আইনি পরিস্থিতি এবং আন্তর্জাতিক অপরাধ দমনের ধারাগুলো বিশ্লেষণ করা খুবই প্রয়োজন। অনেকে ভাবছেন বেনজির আহমেদ ও তার পরিবার যেহেতু বাংলাদেশের নাগরিক এবং এদেশে টাকা পাচার করেছেন, তাই দুবাই পুলিশ তাদের কেবল আটক করে ঢাকা এয়ারপোর্টে ফেরত পাঠিয়ে দেবেন। কিন্তু আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন হিসাবটা এখন আর ঠিক এতটা সোজাও নয়। কেননা বেনজির আহমেদ সে শুধু সাধারণ অর্থ পাচারই করেননি, আন্তর্জাতিক ইন্টেলিজেন্স রাডার এবং গ্লোবাল সাইবার ট্র্যাকিং এর ফাঁদে পড়ে কিভাবে এই দুর্ভেদ্য মাফিয়া নেটওয়ার্ক তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ফিনান্সিয়াল ফরেন্সিক বিশেষজ্ঞদের মতে বেনজির পরিবার ভেবেছিল ডার্ক ওয়েবের ভিপিএন এবং অফশোর সেল কোম্পানির আড়ালে তারা দুবাইয়ের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সকে অনায়াসে বোকা বানাবে। কিন্তু তারা জানতো না যে তাদের প্রতিটি ডিজিটাল ফুটপ্রিন্ট ও ক্রিপ্টো ট্রানজেকশন এবং হুন্ডি সিন্ডিকেটের গোপন কল রেকর্ড আগে থেকে ইন্টারপোলের কড়া নজরদারিতে ছিল। একজন সাবেক পুলিশ প্রধান এবং এলিট ফোর্সের সাবেক মহাপরিচালক হয়েও তিনি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর ডিজিটাল ফাঁদ বিন্দু মাত্র আন্দাজ করতে পারেননি। যখনই ওই 700 কোটি টাকার প্রথম স্লটটি সুইস ব্যাংক বা ক্যারিবীয় দ্বীপপুঞ্জের একটি বেনামি অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য কমান্ড দেয়া হলো, ঠিক সেই মিলি সেকেন্ডেই দুবাই পুলিশের সাইবার কমান্ড সেন্টারে রেড অ্যালার্ট বেজে ওঠে। আর মাত্র কয়েক মিনিটের মাথায় দুবাইয়ের বিলাসবহুল গোপন আস্তানা ঘিরে ফেলে হাইটেক সোয়াত টিম। দুবাই পুলিশের ইন্টেলিজেন্স ইউনিটের দাবি অনুযায়ী এই 700 কোটি টাকা সরানোর জন্য এমন কিছু আন্তর্জাতিক হুন্ডি সিন্ডিকেট ব্যবহার করা হয়েছে যা সরাসরি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আইন অনুযায়ী যদি কোনো বিদেশি নাগরিক তাদের মাটিকে ব্যবহার করে আন্তর্জাতিক মানি লন্ডারিং বা ডার্ক ফাইন্যান্সিয়ালের মতো অপরাধে জড়িয়ে পড়ে, তবে তাকে এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ করার আগে আমিরাতের নিজস্ব আদালতে তার বিচার করা হয়। আর দুবাইয়ের এই বিশেষ ট্রাইব্যুনালের আইন বিশ্বের অন্যতম কঠোর এবং অনমনীয় হিসেবে পরিচিত, যেখানে অপরাধের গভীরতা ভেদে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা ফায়ারিং স্কোয়াডে ঝুলিয়ে কার্যকর করার বিধান রয়েছে। বেনজির আহমেদ তিনি হয়তো ভেবেছিলেন কয়েক বছর ধরে গড়ে তোলা তার 1000 কোটি টাকার অবৈধ সাম্রাজ্য দিয়ে তিনি দুবাইয়ের পুরো সিস্টেম কিনে নিতে পারবেন। কিন্তু তিনি ঘুণাক্ষরেও টের পাননি যে বাংলাদেশ সরকারের পাঠানো
44 পাতার সেই অকাট্য প্রমাণের ডসিয়ারটি ততক্ষণে দুবাইয়ের ক্রাইম ব্রাঞ্চের টেবিল পেরিয়ে দেশটির সর্বোচ্চ আদালতের বিচারকদের হাতে পৌঁছে গেছে। সেই ফাইলে শুধু ব্যাংক ট্রানজেকশনই ছিল না, ছিল কিভাবে বেনজির ও তার পরিবার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে ছদ্মনামে দুবাইয়ের অর্থনীতিকে কলুষিত করছিল। যখন তার স্ত্রী ও কন্যারা এই বিপুল পরিমাণ ফান্ড সরানোর চরম ভুলটি করে বসেন, তখন আমিরাতের ফাইন্যান্সিয়াল মনিটরিং সেল এটিকে একটি সাধারণ অপরাধ হিসেবে দেখেননি, বরং এটিকে একটি অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে নথিভুক্ত করেছেন। আর এই ধারায় মামলা চললে আসামিকে কোনো অবস্থাতেই অন্য কোনো দেশে হস্তান্তর করা হয় না, বরং আরব আমিরাতের মাটিতে তাদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হয়। এখন একটু গভীরভাবে কল্পনা করা যাক বন্ধুরা, একসময় যিনি এদেশের সাধারণ মানুষের উপর ক্ষমতার জুলুম তোড়জোড় চালাতেন, যার একটি মাত্র ইশারায় বাঘা বাঘা অপরাধীরাও কাঁপত, আজ দুবাইয়ের নির্জন সেলে বসে তাকে নিজের স্ত্রী ও 2 সন্তানের জীবনের শেষ পরিণতি নিয়ে হাহাকার করতে হচ্ছে। তাকে বর্তমানে এক মনস্তান্ত্রিক নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, কেননা তিনি খুব ভালো করে জানেন দুবাইয়ের আইন যদি একবার তাদের দোষী সাব্যস্ত করে, তবে কোনো রাজনৈতিক তদবির, কোনো জাঁকজমকপূর্ণ আইনি প্যানেল বা টাকার পাহাড়ও তাদের বাঁচাতে পারবে না। হয় তাকে সপরিবারে বিদেশের মাটিতে এক চরম অপমানজনক ও ভয়ঙ্কর মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে, আর নয়তো নিজের সমস্ত অপরাধ স্বীকার করে পুরো 700 কোটি টাকা দুবাই সরকারের কোষাগারে মুচলেকা দিয়ে বাংলাদেশের কেরানীগঞ্জের অন্ধকার সেলে ফিরে আসার জন্য মিনতি করতে হবে। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যাওয়া মানুষটি আজ বুঝতে পারছেন যে পৃথিবীর কোনো মাফিয়াই আইনের হাত থেকে চিরকাল পার পায় না। আজকের এই ঐতিহাসিক পতন দেখে এদেশের হাজারো ভুক্তভোগী মানুষের চোখের পানি যেন আজ পরম শান্তিতে রূপ নিয়েছে। ক্ষমতার শীর্ষে বসে এই মানুষটি যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল করেছিলেন, ভয়ভীতি দেখিয়ে বিলাসবহুল রিসোর্ট বানিয়েছিলেন এবং সাধারণ মানুষের দীর্ঘশ্বাসকে বুড়ো আঙ্গুল দেখিয়েছিলেন, আজ সেই মজলুমের প্রতিটি আর্তনাদ যেন তাকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় তাড়া করে বেড়াচ্ছে। যে টাকার লোভে তিনি হাজারো মানুষের কান্নাকে উপেক্ষা করেছিলেন, আজ সেই 700 কোটি টাকায় তার এবং তার পুরো পরিবারের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। তারেক রহমান এই বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন। এই মেগা কেসটি মনিটরিং করছেন এবং কূটনৈতিক মহলের মাধ্যমে দুবাই কর্তৃপক্ষকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যেন এই আন্তর্জাতিক অপরাধীদের বিন্দু মাত্র ছাড় না দেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।